আকাশবাণী খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে শ্রীল প্রভুপাদের ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভাষণ দেবেন। সরকার এয়ার কন্ডিশনার এবং এলইডি আলোর জন্য উৎপাদন ভিত্তিক উৎসাহ যোজনার অধীনে ৬৪ জন আবেদনকারীর ৬,৭৬৭ কোটি টাকা বিনিয়োগের ব্যাপারে স্বীকৃতি দিয়েছে। মূল সুদের হার অপরিবর্তিত রাখার প্রত্যাশার মধ্যেই ভারতীয় রিজার্ভ ব্যাংক আজ দ্বিমাসিক আর্থিক নীতি প্রকাশ করবে। লোকসভায় অর্থ বিল ২০২৪ ধ্বনি ভোটে পাশ হয়েছে। পাকিস্তানে আজ সংসদীয় নির্বাচনে ভোট নেওয়া হচ্ছে। নিরাপত্তা ব্যবস্থা নির্বিঘ্ন রাখতে সারা দেশে বন্ধ রয়েছে মোবাইল পরিষেবা। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে শ্রীল প্রভুপাদের ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভাষণ দেবেন। আধ্যাত্মিক গুরু শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের সম্মানে একটি স্মারক ডাকটিকিট এবং মুদ্রাও প্রকাশ করবেন তিনি। আচার্য শ্রীল প্রভুপাদ ছিলেন গৌড়ীয় মিশনের প্রতিষ্ঠাতা। বৈষ্ণব মতবাদ সংরক্ষণ ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি। বিশ্বজুড়ে শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষা এবং বৈষ্ণব ধর্মের সমৃদ্ধ আধ্যাত্মিক ঐতিহ্যের প্রচারে গৌড়ীয় মিশন কাজ করছে। সরকার এয়ার কন্ডিশনার এবং এলইডি আলোর জন্য উৎপাদন ভিত্তিক উৎসাহ যোজনার অধীনে ৬৪ জন আবেদনকারীর ৬,৭৬৭ কোটি টাকা বিনিয়োগের ব্যাপারে স্বীকৃতি দিয়েছে। বাণিজ্য এবং শিল্প মন্ত্রক জানিয়েছে, যেসব কোম্পানি ২০২১-২২ অর্থবর্ষের জন্য বিকল্প সংস্থান নির্বাচন করেছিল সকলেই এ সংক্রান্ত কাজ শুরু করে দিয়েছে। মোট বিনিয়োগের ২৩৪% ইতোমধ্যেই অর্জন করা সম্ভব হয়েছে। ২০২৩-২৪ সময়কালে এ ব্যাপারে যোগ্য কোম্পানিগুলির অনলাইনে জমা পড়া আবেদনপত্র প্রকল্প ব্যবস্থাপনা সংস্থা পরীক্ষা করে দেখছে। আগামী মার্চ পর্যন্ত উৎপাদন ভিত্তিক উৎসাহ ভাতা প্রদান করা হবে। এক্ষেত্রে কোনো বিলম্ব নেই বলেও মন্ত্রক জানিয়েছে। মূল সুদের হার অপরিবর্তিত রাখার প্রত্যাশার মধ্যেই ভারতীয় রিজার্ভ ব্যাংক আজ দ্বিমাসিক আর্থিক নীতি প্রকাশ করবে। আরবিআই এর গভর্নর শক্তিকান্ত দাস সকাল ১০টায় আর্থিক নীতি সংক্রান্ত কমিটি এমপিসির ৩ দিনের বৈঠকে গৃহীত সিদ্ধান্ত ঘোষণা করবেন। প্রায় ১ বছরের জন্য রিজার্ভ ব্যাংক স্বল্পমেয়াদী ঋণের ওপর সুদের হার বা রেপো রেট ৬.৫% অপরিবর্তিত রেখেছিল। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাস আন্তর্জাতিক পরিস্থিতির প্রেক্ষিতে এই হার ৬.২৫ থেকে বাড়িয়ে ৬.৫% করা হয়েছিল। উপভোক্তা মূল্য সূচক সিপিআই এর ওপর ভিত্তি করে খুচরো বাজারে মুদ্রাস্ফীতির হার ৪% রাখার বিষয়টি সুনিশ্চিত করার জন্য সরকার শীর্ষ ব্যাংকে নির্দেশ দেয়। উল্লেখ্য, আরবিআই এর ৩ আধিকারিক সহ ৬ সদস্যকে নিয়ে গঠিত হয়েছে এই কমিটি। লোকসভায় অর্থ বিল ২০২৪ ধ্বনি ভোটে পাশ হয়েছে। ২০২৪-২৫ অর্থবর্ষে আয়করের হার একই রাখা, করদাতাদের সুবিধা প্রদান এবং বেশ কিছু আইন সংশোধনের সংস্থান রয়েছে এই বিলে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বিলটি সভায় পেশ করেন। আলোচনার ওপর বিতর্কের জবাবে অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী বলেন, আয়করের বর্তমান হারে পরিবর্তনের কোনো প্রস্তাব বিলে নেই। এর আগে আলোচনার সূচনা করে কংগ্রেসের মনীষ তিওয়ারি বলেন, গত ১০ বছরে দেশের অর্থনীতি ১.৫ গুণ বৃদ্ধি পেয়েছে, কিন্তু ঋণের বোঝা বেড়েছে ৩ গুণ। এই বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা দরকার। বিজেপির সুভাষ চন্দ্র বাহেরিয়া ই মার্কেটিং অফিসের রেজিস্ট্রেশনে বিলম্বের বিষয়টি উত্থাপন করেন। জিএসটি ব্যবস্থার আরও উন্নতির প্রয়োজনীয়তার উপর জোর দেন তিনি। কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী, ডিএমকের সিএন আন্নাদুরাই, বিজেডির ভর্তৃহরি মেহতাব, বিএসপির সঙ্গীতা আজাদ, এআইএডিএমকের পি রবীন্দ্রনাথ এবং জেডিইউ এর কৌশলেন্দ্র কুমার আলোচনায় অংশ নেন। ২০২৪-২৫ অর্থবর্ষের রাজ্য বাজেট আজ পশ্চিমবঙ্গ বিধানসভায় পেশ হবে। বিকেল ৩টায় বাজেট প্রস্তাব পেশ করবেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এর আগে নিয়ম মেনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে তা অনুমোদিত হবে। বাজেট পেশের সময় সব বিধায়ককে অধিবেশন কক্ষে উপস্থিত থাকার জন্য শাসক ও বিরোধী দলের তরফে হুইপ জারি করা হয়েছে। এদিকে বিপুল ঋণের বোঝা নিয়ে মুখ্যমন্ত্রীর ঘোষিত বিভিন্ন প্রতিশ্রুতি, বাড়তি বরাদ্দ কোথা থেকে আসবে তা নিয়ে আজকের বাজেটে সকলেরই নজর থাকছে। মূলত বরাদ্দ ও ঘাটতির মধ্যে ভারসাম্য বজায় রাখাই এবারের বাজেটে বড় চ্যালেঞ্জ বলে মনে করা হচ্ছে।
মধ্যপ্রদেশের হারদায় বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় কালেক্টর ঋষি গর্গ এবং পুলিশ সুপার সঞ্জীব কুমার কাঞ্চনকে সরিয়ে দিয়েছে রাজ্য সরকার। একই সঙ্গে সাসপেন্ড করা হয়েছে ফ্যাক্টরি ইন্সপেক্টর ও শিল্প স্বাস্থ্য এবং নিরাপত্তা বিভাগের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর নবীন কুমার বারওয়াকেও। উল্লেখ্য, হারদার বৈরাগড় গ্রামে গত মঙ্গলবার বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় 11 জনের মৃত্যু হয়েছে বলে প্রশাসন জানিয়েছে। আহত হয়েছেন 150-রও বেশি। নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে আগামীকাল থেকে চলতি মাসের 11 তারিখ পর্যন্ত দেশের উত্তরাংশে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর IMD। অসম, মেঘালয়, মিজোরাম এবং ত্রিপুরায় আগামীকাল এবং হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ ও সিকিমে 10 তারিখ পর্যন্ত ঘন কুয়াশার পরিস্থিতি বজায় থাকবে। আগামী 3 দিন উত্তর পশ্চিম ভারতের সমভূমি অঞ্চলে ঘন্টায় 15 থেকে 25 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী 2 থেকে 3 দিন পূর্ব ও মধ্য ভারতের অনেক জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পাবে। এদিকে দিল্লিতে বায়ু দূষণ পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে। আজ সকাল 7টায় বাতাসের গুণমান AQI রেকর্ড করা হয়েছে 165। খবর শুনছেন আকাশবাণী থেকে। রাজনৈতিক এবং অর্থনৈতিক টালমাটাল পরিস্থিতির মধ্যেই পাকিস্তানে আজ সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ষোড়শ ন্যাশনাল অ্যাসেম্বলির জন্য ভোট গ্রহণ চলেছে। ভোট পর্ব শুরু হয়েছে সকাল 8টায়, চলবে বিকেল 5টা পর্যন্ত। আইন শৃঙ্খলা ব্যবস্থা সুনিশ্চিত রাখতে সারা দেশে মোবাইল ফোন পরিষেবা বন্ধ রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকের এক মুখপাত্র জানিয়েছেন, গত কয়েকদিনের সশস্ত্র হামলায় প্রাণহানির প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন। ইমরান খান জেলবন্দি অবস্থাতেই পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন। এই প্রক্রিয়ায় ভোটদান পর্ব সম্পূর্ণ হওয়ার পরই গ্রেপ্তার হয়ে যাওয়ায় ইমরানের স্ত্রী বুশরা বিবি তার ভোট দিতে পারেননি। স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, জাতীয় আইনসভার 266 এবং 4টি প্রাদেশিক আইনসভার 590টি আসনে আজ ভোট নেওয়া হচ্ছে। ভোটাররা আইনসভা এবং প্রাদেশিক সভার 2 জন প্রার্থীকে একই সঙ্গে ভোট দিতে পারবেন। সংখ্যাগরিষ্ঠতার জন্য 134টি আসন প্রয়োজন। পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ পার্টির PMLN এর নেতা নওয়াজ শরীফ এবং পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো নির্বাচনের প্রধান প্রার্থী। কয়েক মাসের মধ্যেই গাজায় সম্পূর্ণ জয়লাভ সম্ভব হবে বলে জানিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হামাসের প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তি খারিজ করে দিয়েছেন। ইসরায়েল সমর্থিত যুদ্ধবিরতি প্রস্তাবের জবাবে হামাসরা একগুচ্ছ দাবি পেশ করার পর তিনি বক্তব্য রাখছিলেন। নেতানিয়াহু বলেন, ওই গোষ্ঠীর সঙ্গে কোনোভাবেই আলোচনায় যাওয়া সম্ভব নয়, তবে মধ্যস্থতাকারীদের মধ্যে কথাবার্তা চলছে। এক সাংবাদিক সম্মেলনে তিনি জানান, সামগ্রিক জয় ছাড়া অন্য কোনো সমাধান আর নেই। হামাসরা গাজায় রয়ে গেলে আবারও বিপর্যয় ঘটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। এদিকে কয়েকটি সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, হামাসের এক বরিষ্ঠ আধিকারিক বলেছেন, নেতানিয়াহুর যুদ্ধবিরতি প্রস্তাব সম্পর্কিত মন্তব্য ওই এলাকায় দ্বন্দ্ব আরও বাড়িয়ে তুলতে উস্কানি দিচ্ছে। যে কোনো ধরনের পরিস্থিতির সঙ্গে লড়াই করতে হামাসরা প্রস্তুত। ফিলিপিন্সের দক্ষিণাঞ্চলে সোনাখনি এলাকার একটি গ্রামে ভূমিধসে অন্তত 6 জনের মৃত্যু হয়েছে। 46 জন এখনও নিখোঁজ। প্রত্যন্ত শহর মাকড় পাহাড়ি গ্রাম মাসারায় গত মঙ্গলবার রাতে এই ভূমিধসে আহত 31 জন গ্রামবাসীকে উদ্ধার করেছে সেনাবাহিনী ও পুলিশের দল। বিপর্যয় মোকাবিলা দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন, এখনও পর্যন্ত 750 পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। নিখোঁজদের মধ্যে 27 জন খনি শ্রমিক রয়েছেন। ভারত সফররত বাংলাদেশের বিদেশমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ আজ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করবেন। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েলের সঙ্গেও বৈঠক করবেন তিনি। নতুন দিল্লিতে গত সন্ধ্যায় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ডক্টর হাসান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করেন। প্রতিনিধি পর্যায়ের বৈঠকের পাশাপাশি সে দেশের বিদেশমন্ত্রীর সম্মানে নৈশভোজের আয়োজন করেন ডক্টর জয়শঙ্কর। আন্তঃসীমান্ত যোগাযোগ, অর্থনৈতিক উন্নয়ন, অংশীদারিত্ব, প্রতিরক্ষা ও নিরাপত্তা, বিদ্যুৎ, জ্বালানি, জলসম্পদ এবং দুদেশের জনসাধারণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি সহ দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে তারা আলোচনা করেন। বিকশিত ভারত 2047 এবং স্মার্ট বাংলাদেশ 2041-এর ধারণা নিয়ে মতবিনিময়ের পাশাপাশি দুদেশের উন্নয়নে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিষয়ে তাদের কথা হয়। বিমস্টেক, IORA এবং BIN এর আওতায় আঞ্চলিক সহযোগিতা জোরদার করতেও সহমত হয়েছেন তারা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, ভৌগোলিক দূরত্ব থাকা সত্ত্বেও ভারত ও গায়ানা ঔপনিবেশিক অতীত, বৈচিত্র্যময় সমাজ সংস্কৃতি এবং ঐতিহ্যের বন্ধনে আবদ্ধ। প্রবাসী ভারতীয় সম্প্রদায় যারা প্রায় 2 শতাব্দী ধরে সেখানে বাস করছেন, তারাই দুই দেশকে সংযুক্ত করছেন। গায়ানার প্রধানমন্ত্রী মার্ক ফিলিপসকে গত সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে স্বাগত জানিয়ে শ্রীমতী মুর্মু দুদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর জোর দেন। বেননির সাহারা প্রাগ
উইলমোর ক্রিকেট স্টেডিয়ামে আজ অনূর্ধ্ব 19 ক্রিকেট বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়া পাকিস্তানের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় দুপুর 1:30টায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে শ্রীল প্রভুপাদের 150তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভাষণ দেবেন। মূল সুদের হার অপরিবর্তিত রাখার প্রত্যাশার মধ্যেই ভারতীয় রিজার্ভ ব্যাংক আজ দ্বিমাসিক আর্থিক নীতি প্রকাশ করবে। খবর শেষ হলো।